পায়ের তলে ঝুপ করে নেমে গেছে শক্ত, জমাট বরফে ঢাকা তীক্ষ্ণ পাহাড়ি ঢাল। তীর চিহ্ন আঁকা উজ্জ্বল সাদা সাইনবোর্ডে লেখা রয়েছে আটোবন। খাড়া পথে যারা চলতে পারে, শুধু সেই সব এক্সপার্ট স্কিয়ারদের জন্য। একটা হাত উঁচু করল কিশোর। বাকি সবাই গোল হয়ে ঘিরে দাঁড়ালো ওর চারপাশে। তোমরা কেউ কি এর আগে এখানে স্কি করেছো? জিজ্ঞেস করল সে। না। না সূচক জবাব পেল প্রত্যেকের তরফ থেকে। তাহলে আমাদের উচিত হবে প্রথমেই সোজা না নেমে জায়গাটার আশেপাশে ছোট ছোট পাক খাওয়া। শুরুতে খানিকটা অভ্যস্ত হয়ে নেওয়া, বলল সে। রব রবিন আর সাথের মেয়েগুলো রাজি হলো, কিন্তু মাথা নেড়ে প্রবল আপত্তি জানালো টনি। মোটেও না, আমার জন্য ওটা বেশি সহজ হয়ে যায়, বলল সে। ওই খাড়ায় বেয়ে নামবো আমি। আগে আগে নিচে নেমে তোমাদের সবাইকে হারিয়ে দিতে চাই। তাহলে যাচ্ছি আমি। বরফের গায়ে পোল দিয়ে জোরে একটা গুঁতো দিল সে। তারপর এপাশ ওপাশ এঁকে বেঁকে চলতে শুরু করলো গুঁড়ো তুষারের উপর দিয়ে। ওকে একা যেতে দেওয়া ঠিক হবে না আমাদের, চিৎকার করে বলল কিশোর। তোমরা মেয়েরা যদি মনে করো পারবে, তাহলে চলো সবাই যাই ওর পেছনে। আমরা পারবো, বলল রিটা। কিশোর সামনে থেকে সবাইকে নিয়ে হাজির হলো স্টার্টিং পয়েন্টে। তারপর পোল দিয়ে সজোরে গুঁতো দিল। তারপর চলতে শুরু করলো। রবিন আর মেয়েরা অনুসরণ করলো তাকে। ঢালটা বেশ খানিক দূর পর্যন্ত অর্ধবৃত্তাকারে গিয়ে এক জায়গায় চেপে এসে খাড়া পথে এগিয়েছে। ওইখানটায় ওদের একজনের পেছনে আরেকজন থেকে এগোতে হলো। তারপর ঢালটা আবার যেখানে চওড়া হতে শুরু করেছে, সেখানে এসে কিশোর দ্রুত গতিতে টনির সাথে ওর মাঝখানে দূরত্বটা কমিয়ে ফেলল। নিচে পৌঁছতে আর যখন ৩০০ ফুটের মতো বাকি, তখন টনিকে ধরে ফেলল সে। এই যে ওস্তাদ, এত আস্তে কেন? টনিকে টপকে যেতে যেতে চেঁচিয়ে বলল সে। কিশোরকে ধরতে চেষ্টা করল টনি, কিন্তু বেকায়দা জায়গায় পিছলে গিয়ে আছাড় খেল। এই ফাঁকে রবিন আর অন্য মেয়েগুলো যথেষ্ট সময় পেল ওকে টপকে যাওয়ার। সবাই নিচে কিশোরের সাথে যোগ দিল ওর পৌঁছানোর অপেক্ষায়। তুমি না বলেছিলে তুমি পেশাদার স্কিয়ার? টনি পৌঁছাতে খোঁচা দিল ওকে টেরেস। পিছলা জায়গায় পা দিয়ে ফেলেছিলাম, ক্ষোভের সাথে বলল টনি। ভাগ্যটাই খারাপ, আর কি। কোনো অজুহাত চলবে না, বলে হেসে উঠল রিটা। পরের বার ভালো করার চেষ্টা করতে হবে। দুই গোয়েন্দার দিকে তাকালো টনি। ভালো স্কি করো তোমরা, মানতেই হবে। মাঝে মধ্যেই আমরা ভারমন্টে স্কি করতে যাই, বলল কিশোর। ঘণ্টাখানেক ওরা অটোবন আর তার চারপাশের ঢাল দিয়ে স্কি করে কাটালো। তারপর অন্য একটা ঢালে যাওয়ার চেয়ারে চেপে বসল। এবার যে জায়গাটাতে এলো ওরা, তার নাম সেন্ট গোথার্ড পাস। ঢালটার সামনে একটা ব্যারিকেড দেওয়া। পাশের সাইনবোর্ডে বড় বড় লাল অক্ষরে লেখা, বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ বরফ, পথ বন্ধ। এ জায়গায় স্কি করার দরকার নেই আমাদের, চারপাশে চোখ বুলিয়ে বলল কিশোর। চলো ডান দিকে গিয়ে অন্য কোনো ঢাল বেছে নিই। আরে এই সাইনবোর্ড এমনি, পাত্তা দিল না টনি। ওখানে স্কি করতে আমার একটুও ভয় লাগবে না। ম্যাপ অনুযায়ী ওটা রিম রান নামের আরেকটা ঢালের সাথে যোগ হয়েছে। মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং হবে। চলো গিয়েই দেখি। দ্রুত ব্যারিকেডটা ঘুরে ভেতরে ঢুকে গেল সে। আর কিশোর বুঝিয়ে শুনিয়ে মানা করার আগেই প্রথম বাক্যের অর্ধেকটা পার হয়ে গেল। মেয়েরা, বলল কিশোর, তোমরা অন্য আরেকটা পথে নামো, নিচে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, বলল রিটা, কিন্তু দেখো সাবধান। কিশোরের পেছনে চলল রবিন, কিন্তু পিছলা জায়গায় ওর সমস্যা হতে লাগলো। পাগল ছাড়া আর অন্য কিছু না টনি, ক্ষেপে গেছে সে। এই মরার ফাঁদে ও নিজে তো মরবেই, সাথে আমাদেরও মারবে। ঢালটা সত্যিই ভয়ঙ্কর, বিপদসংকুল। বরফের নিচের জমিটা এবড়ো-থেবড়ো, আর পাথুরে পথ অতিরিক্ত চাপা। মারাত্মক খাড়া শৈলশিলা আর ভীষণ গভীর গিরিসংকট। ঠিক যেন রাসান রুলেট, আপন মনে বিড়বিড় করল কিশোর। অনুমানে এক কণা ভুল হলেই শেষ। কিনার দিয়ে সোজা শূন্যে, পাহাড়ের গোড়ায় পড়ে ভর্তা হতে হবে। অবশেষে যখন ও দেখল টনি প্রায় কাছাকাছি চলে এসেছে, তখন অনেকটা আশ্বস্ত হলো। ওর মুন্ডুটা যদি না ছিঁড়েছি, ভাবল কিশোর। কিন্তু টনি মনে হয় পণ করেছে ওকে টপকে যেতে দেবে না কাউকে।
খাদের কিনারা বরাবর একটার পর একটা গিরিসংকট পার হয়ে সর্বোচ্চ গতিতে স্কি চালিয়ে যাচ্ছে সে। একপাশে বরফে ছাওয়া পাথরের প্রাচীরওয়ালা একটা তীক্ষ্ণ খাড়াইয়ের কাছে পৌঁছে ও পেছন ফিরে তাকালো একবার। দেখতে চাইল কিশোর কতটা কাছে এসে পড়েছে। আর এটা করতে গিয়েই বিপত্তিটা বাধালো। ব্যালেন্স হারিয়ে ফেলল সে। চোখের পলকে চিত হয়ে পড়ল বরফের ওপর, আর ওভাবেই পড়ে রইল নিশ্চল হয়ে। পুরো ঘটনাটা ঘটল কিশোরের চোখের সামনে। সজোরে হাতের পোলটায় গুঁতো দিয়ে সামনে বাড়ালো সে। বন্ধুর আঘাত কতটা মারাত্মক সেটাই ভাবছে, দৃষ্টির সামনে ঘটে যাওয়া দুর্ঘটনাস্থলের দিকে। ঠিক এমন সময় ওর বাঁ পাশের স্কিটা বাড়ি খেল বরফের নিচে লুকানো একটা বড় পাথরে। সাথে সাথে পা দুটো ছিটকে বেরিয়ে গেল। ধপাস করে বরফে পড়ল সে। পতনের ঝাপটাটা ওকে বরফের ওপর দিয়ে পিছলে নিয়ে চলল বহুদূর। পাগলের মতো থামার চেষ্টা করতে লাগলো সে, কিন্তু কোনো লাভ হলো না। পাহাড় থেকে পিছলে পড়তে লাগলো কিশোর। হড়কে এসে পাহাড়ের মাথার কাছাকাছি থেমে দাঁড়ালো রবিন। এখান দিয়েই গায়েব হয়ে যেতে দেখেছে কিশোরকে। এতক্ষণে উঠে দাঁড়ালো টনি। দুর্বলভাবে মাথা নাড়ালো এপাশ ওপাশ। কি হয়েছে? রবিন কোনো ব্যাখ্যায় গেল না। এক্ষুনি গিয়ে স্কি পেট্রোল ডেকে আনো, তাড়াতাড়ি, গর্জে উঠল সে। মুহূর্তে ঘটনার ভয়াবহতা উপলব্ধি করতে লাগলো টনি। দ্রুত নিজের স্কি ঠিক করে নিল। তারপর ছুটতে শুরু করলো ওই ভয়ঙ্কর পথটা দিয়ে যত দ্রুত সম্ভব। রবিন ততক্ষণে ওর স্কি খুলে ফেলেছে পা থেকে। পাহাড়ের কিনারায় এসে মাথা বাড়িয়ে তাকালো নিচের দিকে। সাথে সাথে দেখতে পেল কিশোরকে। ওপর থেকে কয়েক ফুট নিচে বেরিয়ে থাকা একটা পাথরের আঙুল বাঁধিয়ে ঝুলে আছে। ওর পায়ের নিচে ঢালটা খাড়া নেমে গেছে নিচে। দাঁড়াও কিশোর, চিৎকার করে বলল রবিন। সাবধানে পাথরের তাকটাতে চড়ল সে। উপর হয়ে শুয়ে পড়ল তাকের উপর। দুই হাত বাড়িয়ে চেপে ধরল কিশোরের দুই কবজি। টেনে হিঁচড়ে তোলার চেষ্টা করলো ওকে। পাহাড়ের গায়ে পা দুটো বাঁধানোর চেষ্টা করলো কিশোর, কিন্তু পারল না। ওর গোড়ালির সাথে ঝুলতে থাকা সেফটি স্ট্র্যাপে আটকানো স্কি দুটো পাথরে ঘষা খাচ্ছে। স্রেফ শক্ত করে ধরে থাকো, উপদেশ দিল রবিন। টনিকে পাঠিয়েছি সাহায্য আনতে। কয়েক মিনিট পরেই স্কি প্যাট্রোলের দুজন লোক এসে হাজির হলো। পাহাড়ের কিনারা দিয়ে একটা দড়ি ফেলা হলো। রবিন সেটাকে ধরে ফেলল। কিশোরের শরীরের সাথে ওটাকে আটকে দিলে উপরের লোক দুজন তাকে টেনে তুলে আনলো নিরাপদ জায়গায়। থ্যাঙ্কস, কৃতজ্ঞ চিত্তে বলল কিশোর। অনেক অনেক ধন্যবাদ। সামান্য কাণ্ডজ্ঞান থাকলেও তুমি এখানে স্কি করতে আসতে না, বলল লোক দুজনের একজন। চোখে দেখোনি যে আমরা জায়গাটা বন্ধ করে রেখেছি? তা কি এমনি এমনি? এতে কিশোরের কোনো দোষ ছিল না। এগিয়ে এলো রবিন। টনি রিম রানে যেতে চেয়েছিল এখান দিয়ে। সেটা তো অন্য খান দিয়েও যাওয়া যেত, কড়া গলায় বলল লোকটা। নাও, এবার নিচে এসো আমাদের সাথে। খবরদার আর কখনো এমন কাজ করো না। আবার যার যার স্কি পরে নিল ছেলেরা। তারপর নিরাপদে নেমে এলো রিমরান যাওয়ার সংযোগস্থলে। এখান থেকে নিচের লজ খুব বেশি দূরে না। ফিরে এসে দেখলো টনি আর বাকি মেয়েরা অপেক্ষা করছে ওদের জন্য। গরম এক মগ চকলেট ড্রিঙ্কস টনির হাতে, ফ্যাকাশে মুখ। এক হাত দিয়ে চুমুক দিচ্ছে চকলেটে, আর অন্য হাতটা বোলাচ্ছে কপালে আলুর মতো গোল হয়ে ফুলে যাওয়া জায়গাটাতে। টনি, কয়েকটা কথা বলা দরকার তোমাকে, বলল কিশোর। মেজাজটা আবার খিঁচড়ে যাচ্ছে তার। ভাইরে, আর কিছু বলো না, করুণ গলায় বলল টনি। কপালে ফোলাটা দেখালো। দেখছো না কি বানিয়েছি? বুকের ভেতর এখন ধুকুস ধুকুস করছে। ওর বলার ভঙ্গিতে হেসে ফেলল কিশোর আর রবিন। কিশোরের দিকে তাকালো রবিন। থাক, মাফ করে দাও। মনে হচ্ছে এ প্রসঙ্গে আর কথা না বলাই ভালো। ভাড়া করা সরঞ্জামগুলো ফেরত দিয়ে ওরা সস্তা দেখে একটা গেস্ট হাউসে উঠল রাতটা পার করার জন্য। পরদিন কিশোর আর রবিন টনিদের সঙ্গে বিকেল পর্যন্ত স্কি করে কাটালো। তারপর নতুন বন্ধু বান্ধবদের গুড বাই জানিয়ে জুরিখে ফেরার ট্রেনে চেপে বসলো। বাকিরা আরো কয়েকদিন ওখানে থাকবে বলে ঠিক করেছে। উইলিয়াম টেল হোটেলে পৌঁছে পুলিশ হেডকোয়ার্টারে ফোন করল কিশোর। কথা বলল ক্যাপ্টেন উইলিয়ামের সাথে। আমরা এখনো নিকোলের খোঁজ করছি, ওকে জানালেন ক্যাপ্টেন। কোনো ক্লু পাওয়া গেছে? না। পরদিন লাঞ্চের পর ওরা পায়ে হেঁটে হাজির হলো সুইচ গোল্ড সিন্ডিকেটের অফিসে। হোটেলের কাছেই একটা ধূসর চুনা পাথরের বিল্ডিং এ অফিসটা। দেখে তো দুর্গ বলে মনে হচ্ছে, বলল রবিন। ঠিক বলেছ, একমত হলো কিশোর। এটা পাথরের, আর ভেতরটা সোনায় ঠাসা। একজন গার্ডের কাছে নিজেদের পরিচয় দিতে
সে পথ দেখিয়ে নিয়ে এলো ডিরেক্টরের অফিস রুমে। উঁচু ছাদওয়ালা বিশাল একটা ঘর, মেঝেটা মোড়া পুরো কার্পেটে, পাথরের ফ্রেমওয়ালা ছোট ছোট জানালা। মরিস বাউলার, কালো চুলের দীর্ঘকায় ভদ্রলোক, নিখুঁত ইংরেজি উচ্চারণে সম্ভাবনা জানালেন ওদের। খুব খুশি হয়েছি তোমরা এসেছো, বললেন তিনি। আজ সকালে আর একটা ফোন কল পেয়েছি। এবারও কি অজ্ঞাতনামা? জিজ্ঞেস করল রবিন। হ্যাঁ, যা মনে হচ্ছে। ছিচকে চোর জাতীয় কেউ কোনোভাবে জানতে পেরেছে যে রকফিল্ডে সোনা বিক্রি হচ্ছে চোরাই মার্কেটে, আর এই তথ্যটা থেকে ফায়দা লুটতে চাইছে সে। কি বলল লোকটা? জানতে চাইল কিশোর। 500 সুইস ফ্র্যাঙ্ক শহরের পুরনো এলাকায় রেখে আসতে বলল আমাদেরকে। লোক চলাচলে ছোট একটা সুড়ঙ্গে। বলল, টাকা হাতে পাওয়ার পর তার কাছে থাকা তথ্যটা ছড়াবে সে। বড় ধরনের কোনো ধাপ্পাবাজিও হতে পারে, কিশোর বলল। হয়তো টাকাটা নিয়ে স্রেফ কেটে পড়বে। মাথা ঝাঁকিয়ে সায় দিলেন বাউলার। তা অবশ্য হতে পারে, তবে রকফিল্ডে সোনা চুরির ঘটনাটা এখানে আমি আর অফিসের স্টাফরা ছাড়া আর কেউ জানে না। তাহলে সে সেটা জানলো কিভাবে? আমরা কি তাকে টাকা দিয়ে একটা চান্স দিয়ে দেখব? জিজ্ঞেস করল রবিন। অলরেডি সেটা করে ফেলেছি আমি, বললেন বাউলার। 2টোর সময় টাকাটা চেয়েছিল সে। একজনকে টাকা দিয়ে রেখে আসতে পাঠিয়েছি। আপনার পাঠানো লোকটা কি লুকিয়ে দেখতে পারে না আমাদের ওই অচেনা বন্ধুটিকে? কিশোর জিজ্ঞেস করল। মনে হয় না সেটা সম্ভব। এ জাতীয় কাজের জন্য চমৎকার একটা জায়গা ঠিক করেছে চোরটা। সুড়ঙ্গটা ছোট আর সরু, অন্ধকার, বহু লোক চলাচল করে ওখান দিয়ে। ভেতরেই হোক বা 2 মাথার কোনো একটাতেই হোক, কেউ অপেক্ষায় থাকলে ধরা পড়ে যাবে। ঠিক তখনই নক করলো দরজায়। অল্প বয়সী একটা লোক এসে একটা খাম বাড়িয়ে দিল বাউলারের দিকে। টাকাটা রেখে এসেছি স্যার, আর তার বদলে এটা পেয়েছি। খামটা নিলেন বাউলার। ধন্যবাদ জন্স। লোকটাকে দেখেছো? মাথা নাড়ল জন্স। টাকাটা রেখে এসে আমি মিনিট 10 পর আবার সুড়ঙ্গে যাই। এর মাঝে বহু লোক আসা যাওয়া করেছে এটার ভেতর দিয়ে। বোঝার কোনো উপায় নেই। ওই 500 ফ্র্যাঙ্ক নিয়ে খামটা খেয়ে রেখে গেল। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও। জন্স বেরিয়ে যেতে খাম খুলে মেসেজটা বের করলেন বাউলার। সেখানে লেখা, রকফিল্ডের সোনা সন্ধান চাইলে সোজা ডিখার্ফে চলে যাও। কি বোঝালো এটা দিয়ে? ভুরু কুঁচকে জিজ্ঞেস করল কিশোর। নাইডার ডরফের একটা রেস্টুরেন্টের নাম ডিখার্ফ, জবাব দিলেন বাউলার। মনে হয় তোমরা গিয়ে দেখে এলেই ভালো হয়। কিভাবে যেতে হবে বলে দিচ্ছি। আধ ঘন্টা পর কিশোর আর রবিন হাঁটতে হাঁটতে ডিখার্ফে হাজির হলো। গুটিকয় লোক বসা পুরনো টেবিলের ধারে। অ্যাপ্রন পরা বুড়োর মতো এক লোক ওয়েটারি করছে। কিশোর আর রবিন লোকটার দিকে এগিয়ে গিয়ে স্কুলে শেখা যৎসামান্য জার্মান জ্ঞান দিয়ে কথা বলার চেষ্টা করল। চওড়া হাসি দেখা দিল বৃদ্ধ সুইচের চামড়া কোঁচকানো মুখে। তোমরা আমেরিকান? ইংরেজিতে জিজ্ঞেস করল সে। মাথা ঝাঁকালো কিশোর। খুশি হলাম আপনি ইংরেজি বলতে পারেন। শিকাগোতে 10 বছর ছিলাম আমি, বলল বৃদ্ধ। জানা গেল লোকটার নাম গোটার্ড ডিখার্ফ, এই হোটেলের মালিক। জুরিখ শহর আর ওদের ভ্রমণ প্রসঙ্গে কিছু মামুলি আলাপ চাইতার পর বলল কিশোর, শুনেছি এখানে নাকি সোনা কেনাবেচা করে। সন্দেহে চোখে তাকালো লোকটা। কি বললে বুঝলাম না। $10 একটা নোট বের করলো রবিন। আমাদের এক বন্ধু বলেছিল সোনা কিনতে চাইলে এখানে আসতে। ধীরে সুস্থে টাকাটা হাতে নিল ডিখার্ফ। এখানে একমাত্র অ্যান্টনি টাওয়ারকেই দেখি সোনা নিয়ে কথা বলতে, আর মনে হয় লোকটা কাজের চেয়ে কথা বলতেই বেশি পছন্দ করে। সচরাচর বেলা 5টার দিকে এখানে খেতে আসে সে। থ্যাঙ্কস, বলল কিশোর। তাহলে ওর সাথে দেখা করেই যাই আমরা। কিন্তু 5টায় এলো না টাওয়ার। 6টা অবধি বসে থাকার পরও তার টিকিট আর দেখা মিলল না। ডিখার্ফের হাতে আর একটা নোট গুঁজে দিল কিশোর। মনে হয় টাওয়ারের বাসায় গিয়ে দেখা করতে পারলে হতো। আমরা সত্যিই আর এখানে অপেক্ষা করতে পারছি না। 9 নম্বর অ্যানাস্ট্রেসে থাকে সে। হাতের ডানে গিয়ে 3 নম্বর ব্লক, নিচতলা অ্যাপার্টমেন্ট। থ্যাঙ্কস। ঠিকানা অনুযায়ী হাজির হয়ে ঘরের দরজায় টোকা দিল কিশোর। অলস নিষ্কর্মা চেহারার একজন লোক দরজা খুলল। 30-এর মাঝামাঝি বয়স। আপনি কি অ্যান্টনি টাওয়ার? জিজ্ঞেস করল কিশোর।
হ্যাঁ। ইংরেজি বলতে পারেন? হ্যাঁ, অল্প একটু আধটু। রকফিল সোনার বিষয়ে কিছু জানেন আপনি? কিচ্ছু না। কিন্তু ডিখার্ভ যা বললেন তার সাথে তো এই কথাটা মিলল না, বলে উঠল রবিন। ভয়ের ছাপ ফুটল টাওয়ারের চেহারায়। কি বলছো তোমরা? কিছুই বুঝতে পারছি না। আমি এই সময় সামনে তাকিয়ে চুপ হয়ে গেল লোকটা। একটা পুলিশের গাড়ি এসে দাঁড়িয়েছে বিল্ডিং এর সামনে। দুজন অফিসার নেমে এগিয়ে আসতেই এক ঝটকায় পিছনে ফিরল সে। তড়িঘড়ি ঢুকে গেল ঘরের ভেতর। এই টাওয়ার, একটু দাঁড়ান, উঁচু গলায় বলল কিশোর। দৌড় দিল লোকটার পেছন পেছন। লিভিং রুমের একপাশে জানালা খুলে পালানোর চেষ্টা করছে টাওয়ার। থামুন, বলল কিশোর। লোকটাকে টেনে নামাতে নামাতে পুলিশ এসে ঘরে ঢুকল। অফিসারদের একজন দুই গোয়েন্দাকে ধন্যবাদ দিল সাহায্যের জন্য। সন্দেহ নেই, টাওয়ারকে অ্যারেস্ট করতেই এসেছে তারা। কিশোর তাদের বোঝাতে চাইল কেন ওরা কথা বলতে চায় লোকটার সাথে। কিন্তু অফিসার দুজন ইংরেজি জানে না বললেই চলে, আর ছেলেদের জার্মানও বোঝার জন্য যথেষ্ট নয়। চলো ওদের সাথে হেডকোয়ার্টারে যাই, বলল কিশোর। ক্যাপ্টেন উইলিয়ামের সাথে কথা বলে দেখি। রাইট, বলল রবিন। টাওয়ারকে কেন ধরেছে ওরা জানতে হবে। ইন্টারেস্টিং ব্যাপার। হেডকোয়ার্টারে ওদেরকে সাথে নিয়ে যেতে কোনো আপত্তি করল না অফিসার দুজন। দল বেঁধে থানায় হাজির হলো ওরা। একজন অফিসার কিশোর আর রবিনকে ক্যাপ্টেন উইলিয়ামের সাথে দেখা করাতে নিয়ে গেল। সব কথা শোনার পর বেশ অবাক মনে হলো ক্যাপ্টেনকে। সকালে এক জায়গায় চুরির ঘটনা ঘটেছে। টাওয়ারকে দেখা গেছে ঘটনাস্থলে, তাই জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে তাকে। লোকটা ছিচকে চোর বটে, কিন্তু স্মাগলিং এর সাথে জড়িত এমন কথা কখনো শুনিনি। একটু দাঁড়াও তোমরা, ওর সাথে কথা বলে দেখি। ওদের বসিয়ে রেখে উঠে গেলেন ক্যাপ্টেন। মিনিট 15 পর যখন ফিরলেন তিনি, হাতে ধরা দুটো খাম। অবাক করার মতো ঘটনা, বললেন তিনি। দেখো কি পেয়েছি টাওয়ারের কাছে। খাম দুটোর একটাতে রয়েছে 500 সুইস ফ্র্যাঙ্ক, অন্যটাতে কয়েকটা সোনার কয়েন। দ্বিতীয় খামটার ডান পাশে ওপরের দিকটাতে ছাপা অক্ষরে লেখা দুটো শব্দ, রকফিল টাকশাল। এই তো, চেঁচিয়ে উঠল কিশোর। কি একটা সূত্র। টাওয়ার সোনা চুরির সাথে জড়িত। আমার তা মনে হয় না, বললেন উইলিয়াম। পুরো ঘটনা আমাকে বলেছে সে। গত সপ্তাহে একটা অচেনা লোক এসে রকফিল্ডের সোনা নিয়ে গুজব ছড়ানোর জন্য ভাড়া করেছে ওকে। কয়েনের খামটাও ওই লোকটারই দেওয়া, ভবিষ্যতে কাজে লাগানোর জন্য। সবশেষে লোকটা বলে ওকে সে যেন সুইস গোল্ড সিন্ডিকেটের ফোন করে ডিরাকের তথ্যের বিনিময়ে 500 ফ্র্যাঙ্ক নেওয়ার ব্যবস্থা করে। ওকে ভাড়া করেছিল যে লোকটা, সে কে? প্রশ্ন করল কিশোর। সেটা বলতে পারেনি, তবে টাওয়ারকে আমি চিনি।